হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সরকারি চাকরির পরীক্ষার বাংলা ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই ক্লাস থেকে বলা ভালো, আমি তোমাদের সাথে থাকবো সরকারি চাকরির পরীক্ষায় বাংলাতে যে যে বিষয়গুলো দরকার হয় সেই বিষয়গুলো নিয়ে একটি বিস্তারিত আলোচনা করার জন্য। তোমরা যারা আগামী দিনে বিভিন্ন পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করছো, কেউ হয়তো ডাব্লিউবিসিএস এর কথা ভাবছো, কেউ মিসলেনিয়াস এর কথা ভাবছো, বা ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে, অথবা রয়েছে পঞ্চায়েতের জন্য যে নোটিফিকেশনটা হয়েছে, এখনো তার তো ফর্ম ফিল আপ শুরু হয়নি, রেজিস্ট্রেশন চলছে। তো এই বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন ধরনের টপিক আমাদের করতে হচ্ছে। যেমন ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস, যদি এগুলোকে আমরা ধরি, এখানে একটা প্রধান অংশ রয়েছে রাইটিং স্কিল, বঙ্গানুবাদ, প্রতিবেদন, সারাংশ ইত্যাদি ইত্যাদি। আবার এর মধ্যে যদি তুমি মিসলেনিয়াসকে আলাদা করে একটুখানি টার্গেট করো, মিসলেনিয়াসের ক্ষেত্রে দেখবে সেখানে রাইটিং স্কিল যেমন রয়েছে, তার সঙ্গে রয়েছে ব্যাকরণের অংশ। আর রিসেন্টলি যে পঞ্চায়েত পরীক্ষার কথা বলা হয়েছে, সেই পঞ্চায়েত পরীক্ষাতেও কিন্তু এমসিকিউ বাংলা গ্রামার থাকছে। এক একটা পোস্টে এক এক ধরনের নাম্বার বিভাজন করা হয়েছে, কোনোটাতে 20 নাম্বার, কোনোটায় 25 নাম্বার কিন্তু থাকছে। আমি আজকে তোমাদের শুরু করব বাংলা ব্যাকরণের অংশটা দিয়ে। ইনফ্যাক্ট ব্যাকরণের ক্ষেত্রে আমাদের সিলেবাসটা একটু ভাস্ট হয়ে যায় এই কারণে যে বিগত বছরের প্রশ্নপত্রে যে ধরনের প্রশ্ন এসছে, সেগুলো যেমন আমাদের কাছে একটা মডেল, যে আগামী দিনে কি পড়তে হবে ব্যাকরণের, তার সাথে সাথে সিলেবাসটাও একটা মডেল। কারণ সিলেবাসে একটা কথাই লেখা থাকে, দেখবে, বেঙ্গলি গ্রামার। বেঙ্গলি গ্রামার তো কোনো একটা ক্ষুদ্র অংশ নয়, একটা বৃহৎ পরিসর। তাহলে সেই বৃহৎ পরিসরের বাংলা গ্রামার, বেঙ্গলি গ্রামারের মধ্যে ঠিক কোন অংশ থেকে আমাকে প্রশ্ন দেওয়া হবে, এটা কিন্তু নির্দিষ্ট করা নেই। আমরা বিগত বছরের প্রশ্নপত্রগুলো থেকে একটা ধারণা পেতে পারি যে এই এই জায়গা থেকে প্রশ্ন এসছে, কিন্তু তার মানে এটা নয় যে ব্যাকরণের যে অংশগুলো থেকে প্রশ্ন আসেনি সেগুলো থেকে আসতে পারে না। যেহেতু পরীক্ষার জায়গাটা খুব সেন্সিটিভ জায়গা, ফলত যে জায়গাগুলো থেকে প্রশ্ন এসছে সেগুলো যেমন আমরা ক্লাসে প্র্যাকটিস করব, ক্লাসে বিষয়গুলো বুঝে নেব, তার সাথে সাথে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসেনি কিন্তু আমাদের স্কুল লেভেলে যে বাংলা ব্যাকরণের সিলেবাস রয়েছে, তাতে যে জায়গাগুলো রয়েছে, যে অংশগুলো রয়েছে, আমরা কিন্তু সেই অংশগুলো আমাদের এই ক্লাসে ধীরে ধীরে সমস্তটা কভার করব, যাতে পরীক্ষাতে তোমরা যখন যাবে তখন এটা যেন না হয় বাংলা ব্যাকরণের মধ্যে টপিকটা অন্তর্ভুক্ত, কিন্তু বিগত বছরে প্রশ্ন আসেনি বলে তুমি উত্তর করে আসতে পারলে না। আমরা পড়াশোনা করব মূলত সিলেবাস ধরে, তার সাথে বিগত বছরে প্রশ্নপত্র। তাহলে আজকে আমি যেখান থেকে শুরু করব, যেটা একদম আমাদের বাংলা গ্রামারের স্কুল লেভেলের বেসিক জায়গা, সেখান থেকে, অর্থাৎ কারক বিভক্তি। প্রত্যেকেই স্কুলে পড়েছো, তো আমরাও এখানে বিষয়টা একটু জাস্ট কি বলবো, যে প্র্যাকটিসের মতো করে, একটু ঝালিয়ে নেওয়ার মতো করে বিষয়টা দেখব। তবে একটা কথা বলে রাখি যে আমাদের কিন্তু মুখ্য উদ্দেশ্য ডেফিনেশন, সংজ্ঞা এগুলোকে মনে রাখা নয়। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে একটা বাক্য থেকে কারককে নির্ণয় করা, বিভক্তিকে নির্ণয় করা। আমরা মূলত সেই দিকটাতে যাব। এখন কারক বা বিভক্তি যাই বলি না কেন, সেটা যদি নির্ণয় করতে হয়, তার তো কিছু পদ্ধতি আছে। সেই পদ্ধতিতে যাওয়ার জন্য আমাদের প্রথমেই যে বিষয়টা দেখে নিতে হচ্ছে যে এক্স্যাক্টলি কারক ব্যাপারটা কি। খুব সিম্পল ওয়েতে বলা হচ্ছে যে বাংলায় বাক্যের ক্রিয়াপদের সাথে বাক্য মধ্যস্থ অন্যান্য পদের যে প্রত্যক্ষ সম্পর্ক, তাকে কারক বলা হয়। কারণ প্রতিটা ভাষার একটা ক্রিয়াপদ অবশ্যই থাকবে, ক্রিয়াপদ ছাড়া কোনো ভাষা তো হয় না, কোনো বাক্য তো সম্পূর্ণ হয় না। বাংলাতে ক্রিয়াপদের সাথে অন্য পদগুলোর যে রিলেশন, যে সম্পর্ক, এইটাকে বলা হচ্ছে কারক। তাহলে আমাদের যদি কারক নির্ণয় করতে হয়, ক্রিয়াপদটাকে কেন্দ্রে রেখে
দেখতে হবে অন্যান্য পদের সাথে কি রিলেশন আছে। আচ্ছা, এইখানে একটা শব্দ নিয়ে একটু কনফিউশন হতে পারে, সেটা হচ্ছে পদ। আমরা এই পদের ব্যাপারটা প্রথমেই একটুখানি সেরে নিই। যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে বাক্য কাকে বলা হয়, আমার ধারণা তোমাদের অধিকাংশ জনই বলবে কয়েকটি অর্থপূর্ণ শব্দ যখন পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলা হয়। কিন্তু যে কোনো স্ট্যান্ডার্ড গ্রামার বই খুলে দেখো, কোথাও বাক্যের এই ডেফিনেশনটা কিন্তু পাবে না। সেখানে বলা হচ্ছে কতগুলি অর্থপূর্ণ পদ পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলা হয়। তার মানে শব্দ এবং পদ এক নয়, দুটোর মধ্যে পার্থক্য আছে। কোথায় পার্থক্য আছে? খুব সিম্পল, খুব সহজ বিষয়টা দেখো। আমি একটুখানি তোমাদের একেবারে এই বিষয়টা ধারণাটা দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। শব্দ প্লাস বিভক্তি ইজ ইকুয়াল টু পদ। তাহলে শব্দের সাথে বিভক্তি যুক্ত হলে সেটা পদে পরিণত হয়। এবার একটা উদাহরণ দিয়ে দেখি। আমরা আমরা বলেছি বাক্যে কি ব্যবহার হয় না, বাক্যে শুধু পদ ব্যবহার হয়। আমি বললাম বাক্যটা এরকম, জলে ভিজো না। এই যে জলে, তাহলে জলে হচ্ছে পদ, কারণ বাক্যে ব্যবহার হয়েছে। বেশ ভালো কথা। তাহলে মূল শব্দ কি ছিল? শব্দ ছিল হচ্ছে জল। কেমন, এর সাথে কোন বিভক্তি যুক্ত হলো? বিভক্তি যুক্ত হলো এ। তাহলে জল প্লাস এ ইজ ইকুয়াল টু জলে। অর্থাৎ জলে কিন্তু শব্দ নয়, এটা পদ। কেন? জল শব্দের সাথে এ বিভক্তি যুক্ত হয়ে এটা পদে পরিণত হয়েছে। কিন্তু যদি বাক্যটা এরকম হতো, জল খাবো, তাহলে তো এখানে পদ কি হচ্ছে? জল। এবার দেখো, তুমি বলতে পারো যে এখানে তো কোনো বিভক্তি যুক্ত হয়নি, কারণ এই যে জল, আবার মূল শব্দ আমরা দেখতে পাচ্ছি জল, তাহলে বিভক্তি কোথায় হলো? ব্যাকরণের সূত্র অনুযায়ী বিভক্তিবিহীন শব্দ বাক্যে বসতে পারে না। যেহেতু বিভক্তিবিহীন শব্দ বাক্যে বসতে পারে না, তার ফলে আমরা এটা বলতে পারবো না যে এখানে কোনো বিভক্তি নেই, বিভক্তি আছে। কোন বিভক্তি? আমরা বলছি এখানে জল প্লাস শূন্য বিভক্তি। অর্থাৎ যে বিভক্তি আছে কিন্তু যে বিভক্তিকে চোখে দেখা যাচ্ছে না, সেই বিভক্তি। অনেক সময় একে অবিভক্তিও বলা হয়। তাহলে জল প্লাস অবিভক্তি বা শূন্য বিভক্তি যুক্ত হয়ে শব্দটা, পদটা হলো জল। এইবার দেখো, এইখানে যে জল, এটা কিন্তু শব্দ, আর এই যে জল, এটা কিন্তু পদ, দুটো কিন্তু এক নয়। তাহলে বিভক্তি ব্যাপারটা আমরা কি পেলাম? বিভক্তি হচ্ছে যখন তুমি কোনো একটা বাক্যে পদ পাবে, সেই পদের অতিরিক্ত অংশটুকু হচ্ছে বিভক্তি। যেমন বাক্যের মধ্যে আমরা পেয়েছি জলে, মূল শব্দ জল, অতিরিক্ত অংশ কোনটা? এ। তাহলে এক্ষেত্রে এ বিভক্তি। যদি কোথাও অতিরিক্ত অংশ না থাকে, যেমন এক্ষেত্রে মূল শব্দ জল, বাক্যেও আছে জল, জল খাবো, তাহলে বিভক্তি কি হবে? তাহলে শূন্য বিভক্তি। কিন্তু বিভক্তি নেই এটা হবে না, বিভক্তি অবশ্যই থাকবে। তাহলে আশা করি বিভক্তি বিষয়টা তোমরা বুঝতে পারলে, বিভক্তি কি করে কি করতে হবে। এটা এইটুকুই, বিভক্তি খুব সামান্য জিনিস। এর একটা ছোট্ট ব্যতিক্রম আছে, সেটা আমরা পরে এক এক করে আসবো। তাহলে এখানে বুঝতে পারলে যে পদ ব্যাপারটা কি। প্রত্যেকটা পদ ক্রিয়াপদ, বাক্যে বসছে মানে পদ,
সেটা বিশেষ্য পদ, সর্বনাম পদ, অব্যয় পদ, যাই হোক না কেন সেটা পদ হবে। তাহলে আমাদের পরীক্ষায় যেহেতু কারক নির্ণয় করতে হবে, আমরা এক এক করে এক একটা কারককে বোঝার চেষ্টা করব। আর সেই বোঝার জন্য একটা নির্দিষ্ট বাক্যকে আমরা আশ্রয় করছি। এই বাক্যের মধ্যে থেকে আমরা মোটামুটি সবকটা কারককেই অ্যাড্রেস করতে পারবো। সিম্পল বাক্য কি বলা হচ্ছে? মা সুমিতাকে সকালে রান্নাঘরে হাঁড়ি থেকে হাতা দিয়ে ভাত বেড়ে দিচ্ছেন। তাহলে ক্রিয়াপদটা কি? ক্রিয়াপদটা হচ্ছে বেড়ে দিচ্ছেন। আমরা ডেফিনেশনে কি বলেছি কারকের? বাক্যের ক্রিয়াপদের সাথে অন্য পদের কি সম্পর্ক আছে সেটাই হচ্ছে কারক। তাহলে বেড়ে দিচ্ছেন ক্রিয়াপদকে কেন্দ্রে রেখে আমরা যদি কিছু প্রশ্ন তৈরি করি, যে প্রশ্নের উত্তর এই বাক্যের মধ্যে থেকে পাবো, তাহলে সেখান থেকেই কারক নির্ণয় করতে পারবো। বেশ ভালো কথা, আমরা একটু চেষ্টা করে দেখি বিষয়টা। তাহলে প্রথম প্রশ্ন যদি বলি, কে বেড়ে দিচ্ছেন? কি উত্তর পাচ্ছি? মা বেড়ে দিচ্ছেন। তার মানে কাজটা কে করছেন? মা করছেন। বাক্যে যিনি প্রধান, যিনি কাজ করেন, যিনি কর্তা, তার সঙ্গে ক্রিয়াপদের কর্তৃ সম্বন্ধ। তার মানে মা হচ্ছে কর্তৃকারক। আচ্ছা, একটা ধারণা একসময় ছিল, বা অনেকেও এখন বলেন, যে ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্তৃকারক। না, সবসময় কিন্তু কে দিয়ে প্রশ্ন করে তুমি যে উত্তর পাবে তার কোনো মানে নেই। ধরো বাক্যটা হচ্ছে সাপে কেটেছে। এই যে সাপে কেটেছে, আমি কি এখানে কে দিয়ে প্রশ্ন করতে পারি? পারি না। তাহলে এখানে কি বলছি? কিসে কেটেছে? সাপে কেটেছে। তাহলে এক্ষেত্রে সাপে হচ্ছে কর্তৃকারক। অর্থাৎ এমন কোনো ব্যাপার নেই যে কর্তা হতে গেলে তাকে মানুষ হতে হবে। অন্য কোনো প্রাণীও, বাক্যে যে প্রধান, যে কাজ করবে সেই হচ্ছে কর্তা। এমনকি এমনও হতে পারে নির্জীব বস্তু সেটাও কর্তা হিসেবে কাজ করতে পারে। যেমন যদি বলি এরকম ভাবে একটা বাক্য, ঝড় আমাদের খুব ক্ষতি করেছে। তাহলে ঝড় তো একটা প্রাকৃতিক ঘটনা, একটা ন্যাচারাল ক্যালামিটি। এখানে তো মানুষ প্রাণী তার কোনো সম্পর্ক নেই। কিন্তু বাক্যের প্রেজেন্টেশনটা দেখো, ঝড় আমাদের খুব ক্ষতি করেছে। তাহলে এখানে ঝড় কিন্তু কর্তা হিসেবে কাজ করছে, তাই না? যে ক্ষতিটা করেছে, কে ক্ষতি করেছে? ঝড় ক্ষতি করেছে। তাহলে এখানে ঝড় কর্তৃকারক। সুতরাং কর্তৃকারক হতে গেলে আমাদের প্রধান বিচার্য বিষয় হচ্ছে যে বাক্যের কর্তা কিনা, বাক্যের প্রধান তিনি কাজটা করছেন কিনা। সেটা মানুষ হতে পারে, অমানুষ হতে পারে, নির্জীব বস্তু হতে পারে, যা ইচ্ছে হতে পারে। তাহলেই আমরা সেটাকে কর্তৃকারক বলে চিহ্নিত করব। এখন এই কর্তৃকারক চিহ্নিত করার প্রাথমিক পর্যায়ে আমরা কি দেখলাম? না, বাক্যের কর্তাকে চিনতে হচ্ছে। এর ভিত্তিতে আমরা বাক্যের কত ধরনের কর্তা হয় সেটা একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এতক্ষণ আমরা যেটা বললাম সেটাই একটা ছোট্ট ডেফিনেশনের আকারে এখানে দেওয়া আছে। একই কথা, যেখানে বাক্যের যে ক্রিয়া সম্পাদন করে, এই যেটাই হচ্ছে আসল কথা। ক্রিয়া সম্পাদন যে করবে সেই হবে কর্তা। আর ক্রিয়াপদের সাথে কর্তার সম্পর্ক, তাকে কর্তৃকারক বলা হচ্ছে। দেখো, কর্তৃকারকের কোনো শ্রেণী বিভাগের কথা আমরা বলছি না এখন। আমরা যেটা বলছি সেটা কর্তৃকারকের ক্লাসিফিকেশন নয়, সেটা হচ্ছে কর্তা। আমাদের কোনো একটা, ধরে নাও যেটা এমসিকিউ বাংলা পরীক্ষা রয়েছে, সেখানে একটা লাইন তুলে দিয়ে আন্ডারলাইন করে বলছে রেখাঙ্কিত পদটি কোন শ্রেণীর কর্তা। তাহলে আমাকে তো চিনতে হবে কোন শ্রেণীর কর্তা। প্রথম যেটা আমরা দেখছি, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা। আগে এক্সাম্পলে চলে এসো, ডেফিনেশন হয়। শিক্ষক ছাত্রকে অঙ্ক কষাচ্ছেন। কষাচ্ছেন ক্রিয়াপদ। আচ্ছা, কাজটা করছে কে? করছে কিন্তু ছাত্র। কিন্তু ছাত্র তো নিজে করছে না, ছাত্রকে দিয়ে করানো হচ্ছে। কে করাচ্ছেন? শিক্ষক। তার মানে এখানে দুজন কর্তা পাচ্ছি। একজন প্রকৃত অর্থে কাজটা করছে,
আরেকজন কাজটা করাচ্ছে। সিনেমায় আমরা বলি না প্রযোজক, প্রডিউসার। প্রডিউসার কি করেন? তিনি অর্থলগ্নি করেন, অর্থলগ্নি করে সেই সিনেমাটা তৈরি করতে সাহায্য করেন। তার মানে কিন্তু এটা নয় যে তিনি সরাসরি নিজে সিনেমায় নেমে যাচ্ছেন, অভিনয় করব, এই করব, ডিরেকশন দেব। হ্যাঁ, হয় না তা না, অনেক ক্ষেত্রে হতে পারে। কিন্তু প্রডিউসারের কনসেপ্টটা ট্র্যাডিশনালি কি? ট্র্যাডিশনালি কনসেপ্টটা হচ্ছে যে প্রডিউসার মানে তিনি প্রডিউস করবেন, তিনি সমস্ত ব্যবস্থাপনা করবেন, কিন্তু নিজে তিনি কাজটা করবেন এমনটা নয়। একইভাবে প্রযোজক কর্তাও কি না, যে কর্তা নিজে না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয়, তিনি হচ্ছেন প্রযোজক কর্তা। তাহলে এখানে শিক্ষক কাজটা করাচ্ছেন, অতএব শিক্ষক হচ্ছে প্রযোজক কর্তা। অপরদিকে প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি করিয়ে নেয় তাকে বলা হচ্ছে প্রযোজ্য কর্তা। কাকে দিয়ে কাজটা করানো হলো? ছাত্রকে দিয়ে। তাহলে ছাত্র হচ্ছে এক্ষেত্রে প্রযোজ্য কর্তা। খুব কমন একটা উদাহরণ আছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। একই বিষয়, দেখাচ্ছেন ক্রিয়াপদ, তাহলে কাজটা করাচ্ছেন কে? মা করাচ্ছেন। তাহলে মা হচ্ছে প্রযোজক কর্তা। আর কাজটা করছে কে? করছে হচ্ছে শিশু, তাহলে শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা। অতএব তোমাকে যদি একটা এরকম বাক্য দিয়ে আন্ডারলাইন করে বলে রেখাঙ্কিত পদটি কোন শ্রেণীর কর্তা, চারটে অপশন দেয়, তুমি ইজিলি সেখান থেকে চিনতে পারবে যে এখানে প্রযোজক কর্তা আছে নাকি প্রযোজ্য কর্তা আছে। যেমন আমরা পরেরটায় চলে আসি, নিরপেক্ষ কর্তা। আগে উদাহরণটা দেখি, সূর্য অস্ত গেলে অন্ধকার নামলো, ক্রিয়াপদ কোনটা? নামলো। আচ্ছা, এখানে দুটো ক্রিয়াপদ পাচ্ছি আমরা, একটা হচ্ছে দেখো গেলে, আর একটা হচ্ছে নামলো। এর মধ্যে সূর্য অস্ত গেলে বাক্য শেষ হলো? হলো না। তাহলে গেলে অসমাপিকা ক্রিয়া, যে ক্রিয়াপদ দিয়ে বাক্য শেষ হয় না তাকে আমরা অসমাপিকা ক্রিয়া বলছি। কিন্তু অন্ধকার নামলো, এটা কিন্তু সমাপিকা, এটা দিয়ে বাক্য শেষ হচ্ছে। এবার অসমাপিকা আর সমাপিকা ক্রিয়ার দুটোর কর্তা কিন্তু এখানে আলাদা। সূর্য অস্ত গেলে, তাহলে গেলে ক্রিয়াপদের কর্তাকে সূর্য। অন্ধকার নামলো, তাহলে নামলো ক্রিয়াপদের কর্তাকে অন্ধকার। কি বলা হচ্ছে? একই বাক্যে অসমাপিকা ও সমাপিকা ক্রিয়ার, এই যে একই বাক্যে এই হচ্ছে অসমাপিকা, এই হচ্ছে সমাপিকা ক্রিয়ার পৃথক পৃথক কর্তা থাকলে, এই যে আলাদা কর্তা, এই একটা কর্তা, এই একটা কর্তা, অসমাপিকা ক্রিয়ার কর্তা সমাপিকা ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত না হওয়ায়, তাহলে অসমাপিকা ক্রিয়া গেলে তার কর্তা হচ্ছে সূর্য, এই সূর্যের সাথে নামলোর তো কোনো সম্পর্ক নেই। নামলো তো সমাপিকা ক্রিয়ার ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, সরি, অন্ধকার যে কর্তা সেই কর্তার ক্রিয়া। তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে অসমাপিকা ক্রিয়ার কর্তা সমাপিকা ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত না হওয়ায় নিরপেক্ষ হয়ে পড়ে, সেজন্য অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয় নিরপেক্ষ কর্তা। সূর্য অস্ত গেলে অন্ধকার নামলো, এখানে তাহলে নিরপেক্ষ কর্তা কোনটা? সূর্য। কেন? কারণ সূর্য হচ্ছে অসমাপিকা ক্রিয়ার কর্তা। সুতরাং নিরপেক্ষ কর্তা হতে গেলে বাক্যে দুটো ক্রিয়াপদ একসাথে থাকতে হবে, অসমাপিকা সমাপিকা। শুধু তাই না, দুটো ক্রিয়াপদের কর্তা আলাদা হতে হবে। সমাপিকা ক্রিয়ার কর্তা যে হবে, অসমাপিকা ক্রিয়ার কর্তা সে হলে চলবে না। যখন আমরা দেখব যে দুটো ক্রিয়াপদের কর্তা আলাদা, তখন অসমাপিকা ক্রিয়াপদের যে কর্তা তাকে আমরা বলছি নিরপেক্ষ কর্তা। যেমন এই বাক্যের ক্ষেত্রে সূর্য হলো নিরপেক্ষ কর্তা। তোমরা উদাহরণ দিয়ে একটু মনে রাখার চেষ্টা করবে, বিষয়টা কিন্তু মুখস্থ করার বিষয় না, কেমন? এক্সাম্পল দিয়ে মনে রাখলে বিষয়টা সহজেই মনে থাকবে। নেক্সট আমরা চলে আসি উহ্য কর্তা। আচ্ছা, উহ্য কর্তা ব্যাপারটা ঠিক কি? উহ্য মানে কি? উহ্য হচ্ছে যেটা উল্লেখ করা নেই। আমরা এখানে উদাহরণ হিসেবে রবি ঠাকুরের একটা গানের লাইন নিয়েছি।
এসেছিলে তবু আসো নাই জানায়ে গেলে। এখানে কর্তা কোথায়? কর্তা তো লেখা নেই। তাহলে একটু মনে মনে কল্পনা করি কি হতে পারে কর্তা, কি করে নির্ণয় করব? আচ্ছা, ক্রিয়াপদ কি আছে? এসেছিলে, আসো নাই, জানায়ে গেলে। এই ক্রিয়াপদগুলো আমাকে বলে দিচ্ছে কর্তা কি হবে। তাহলে এই এসেছিলে, আমি এসেছিলে হয় না, সে এসেছিলে হয় না, একমাত্র কি হতে পারে? তুমি। কিন্তু এই কর্তা এখানে উল্লেখ করা নেই। যদি তুমি বসাই তাহলে দেখো বাক্যটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে। তুমি এসেছিলে তবু আসো নাই জানায়ে গেলে, কিন্তু তুমি তো উল্লেখ করা নেই। উল্লেখ যেহেতু করা নেই, এটা উহ্য আছে, সেই কারণে একে বলা হচ্ছে উহ্য কর্তা। বাক্যে সেই কর্তা উল্লেখ থাকবে না। ক্রিয়াপদের যে রূপটা রয়েছে, ক্রিয়াপদ যেটা রয়েছে, সেই ক্রিয়াপদের রূপ অনুসারে সেই কর্তাকে নিরূপণ করা হচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে উহ্য কর্তা। নেক্সট বলা হচ্ছে সাধন কর্তা। ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে, একটা প্রবাদ বাক্য বাংলার প্রচলিত। তাহলে ভানে, এটা হচ্ছে ক্রিয়াপদ। কে ভানে? ঢেঁকি। তাহলে ঢেঁকি হচ্ছে কর্তা। কিন্তু ঢেঁকি তো হচ্ছে একটা উপকরণ, একটা যন্ত্র। যে যন্ত্রটা দিয়ে, যে ইনস্ট্রুমেন্টটা দিয়ে আমি ধান ভানার কাজটা করছি, তাহলে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে, এক্ষেত্রে বাক্যের যেটা উপকরণ, যেটা যন্ত্র, সেটাই কর্তা হয়ে যাচ্ছে। ধরো যদি বাক্যটা এরকম হতো, সে ঢেঁকিতে ধান ভানছে, তখন কিন্তু ঢেঁকি কর্তা হতো না, সেক্ষেত্রে কর্তা হতো সে। কিন্তু ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে, এক্ষেত্রে কিন্তু কর্তা হয়ে গেল ঢেঁকি, কারণ কাজটা ঢেঁকি করছে। অর্থাৎ যখন আমরা দেখছি যে একটা যন্ত্র বা উপকরণ, তাকে কর্তা হিসেবে ব্যবহার করা হচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে সাধন কর্তা। নেক্সট কি বলছে? বাক্যাংশ কর্তা। বাক্যাংশ শব্দটার মধ্যেই লুকিয়ে রয়েছে বিষয়টা, বাক্যের অংশ। আচ্ছা, বাক্যটা দেখো, সৎ পথে জীবনযাপন করা আদৌ সহজ নয়। আমি প্রশ্ন করলাম, কি আদৌ সহজ নয়? এই যে কি আদৌ সহজ নয়, তার উত্তর কি তুমি একটা শব্দে দিতে পারছো, একটা পদে দিতে পারছো? না, তিনটে পদের সমষ্টি। সৎ পথে জীবন যাপন করা, এই তিনটে পদের সমষ্টি মিলিয়ে আমার এই বাক্যের কর্তা তৈরি হচ্ছে। তার মানে বাক্যের একটা অংশ হয়ে যাচ্ছে বাক্যের কর্তা, বাক্যের নির্দিষ্ট কোনো পদ হচ্ছে না কিন্তু এক্ষেত্রে। তার ফলে এই যে কর্তাটা, এইটাকে বলা হচ্ছে বাক্যাংশ কর্তা। কেন? যেহেতু নির্দিষ্ট একটি পদ এক্ষেত্রে বাক্যের কর্তা নয়, সেই পদগুলো দিয়ে গঠিত যে বাক্য, সেই বাক্যের একটা বৃহৎ অংশ কর্তা হিসেবে কাজ করছে, তখন সেটা হচ্ছে বাক্যাংশ কর্তা। নেক্সট কি বলা হচ্ছে? সমধাতুজ কর্তা। এই যে ধাতুজ, এটা একটু আমরা জেনে রাখি। জ মানে হচ্ছে, যেখানে যেখানে দেখবে জ আছে, তার মানে হলো জাত বা জন্ম, অর্থাৎ যেখান থেকে সৃষ্টি হচ্ছে। তাহলে সমধাতুজ, সম মানে সমান। ধাতু কাকে বলা হচ্ছে? ধাতু বলতে তো মেটাল নয়, ধাতু হচ্ছে শব্দের উৎপত্তি যেখান থেকে হয়, তাকে বলা হচ্ছে ধাতু। সেটা পদের যে সৃষ্টি হচ্ছে, সেই পদটা যেখান থেকে মূল, যেটা রুট, সেই রুট হচ্ছে ধাতু। তাহলে সমধাতুজ কর্তা কথাটার মানে কি হলো? যেখানে একই ধাতু থেকে কর্তাও তৈরি হবে, আবার সেই আহ একই ধাতু থেকে ক্রিয়াপদও তৈরি হবে।
যেমন এই যে লাইনটা, রবি ঠাকুরের কবিতার লাইন, আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি। বাজনা, বাজনাটা কোন ধাতু থেকে এসছে? বাজনা এসছে বাজ। আচ্ছা, এই যে চিহ্নটা, এটা হচ্ছে ধাতুর চিহ্ন, হাফ রুট বলা হয়। ফুল রুট হলে মাথা দিয়ে দিতাম আমরা, মাথার উপর দিয়ে দিচ্ছি না মানে হাফ রুট। তাহলে আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, এই যে বাজ, বাজ ধাতু থেকে কিন্তু বাজনাও সৃষ্টি হয়েছে, আবার বাজি, বাজি মানে যেটা বেজে উঠছে, ক্রিয়াপদটাও এসছে। তার মানে একটাই ধাতু, সেই ধাতু থেকে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়াপদও তৈরি হচ্ছে, আবার সেই ধাতু থেকে কর্তাও তৈরি হচ্ছে। ওই যে সমধাতুজ, একই ধাতু থেকে ক্রিয়াপদ এবং কর্তা যদি তৈরি হয়, তখন তাকে বলা হচ্ছে সমধাতুজ কর্তা। যেমন, তাহলে সমধাতুজ কর্তা কি হচ্ছে? একটাই ক্রিয়াপদ থেকে আমরা দেখতে পাচ্ছি কর্তা তৈরি হচ্ছে, এবং তার সাথে সাথে সেই ধাতু থেকেই ক্রিয়াপদ তৈরি হচ্ছে। তখন সেটাকে বলা হচ্ছে সমধাতুজ কর্তা। ক্লিয়ার হয়েছে আশা করি বিষয়টা। নেক্সট হচ্ছে ব্যতিহার কর্তা আর সহযোগী কর্তা, এই দুটোর সিমিলারিটিও আছে, মিল আছে। আমি প্রথমে সহযোগী কর্তায় চলে আসি। জমিদারের দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, ক্রিয়াপদ কোনটা? খায়। তাহলে খায় হচ্ছে এখানে ক্রিয়াপদ, কর্তা, কর্তা একজন নেই, দুজন আছে, বাঘে গরুতে। আচ্ছা, বাঘে গরুতে এক ঘাটে জল খায়, এই বাক্যটার মধ্যে বাঘ আর গরু, এই দুয়ের মধ্যে কোনো অমিল দেখানো হচ্ছে? মানে দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই, একে অন্যের বিরোধিতা করছে, একে অন্যের শত্রু? না, সেটা তো হচ্ছে না। তাহলে এখানে কি দেখানো হচ্ছে? না, দুজন একে অন্যকে কোঅপারেট করছে, একে অন্যকে সহযোগিতা করছে। তাহলে একাধিক কর্তা, একাধিক কর্তা একই কাজ করছে। এই যে বাঘে গরুতে একাধিক কর্তা হলো, কাজটা কি? কাজটা হচ্ছে খাওয়া, খায়, একই কাজ করছে। কিন্তু সেই বাঘে গরুতে যে একই কাজ করছে, দুজনের মধ্যে একটা কোঅপারেশন আছে। দেখো, দুটি কর্তার মধ্যে সহযোগিতার ভাব, পরিস্ফুট একসাথেই হবে, এটা কোনো কারণে ফন্টটা ছেড়ে গেছে। পরিস্ফুট হলে কর্তা দুটিকে সহযোগী কর্তা বলা হয়। তাহলে এখানে বাঘে গরুতে হচ্ছে সহযোগী কর্তা, কারণ দুজন একই কাজও করছে এবং দুজনের মধ্যে একটা কোঅপারেশন রয়েছে, সহযোগিতা আছে। কিন্তু এই ব্যাপারটাই পুরো চেঞ্জ হয়ে যাবে যখন ব্যতিহার কর্তায় চলে আসবে। ব্যতিহার কর্তাতেও বিষয়টা প্রায় একই, সেখানেও একাধিক কর্তা থাকবে, পণ্ডিতে পণ্ডিতে তর্ক হয়, ক্রিয়াপদ একটাই থাকবে, একই কাজ করবে, কিন্তু সেই কাজের মধ্যে কোনো ধরনের সহযোগিতা, কোঅপারেশন থাকবে না। থাকবে কি? একে অন্যের বিরোধিতা। এই যে বলা হচ্ছে পণ্ডিতে পণ্ডিতে তর্ক হয়, একজন পণ্ডিত কোনো একটা কথা বললেন, আরেকজন পণ্ডিত সেটা শুনে ও আচ্ছা তাই বলে চুপ করে বসে রইলেন, তাহলে কি তর্ক হবে? হবে না। তর্ক হতে গেলে কি করতে হবে? একজন পণ্ডিত যে কথাটা বললেন, আরেকজনকে লাফিয়ে উঠে তার বিরোধিতা করতে হবে। তাহলে প্রথম পণ্ডিত যে কথাটা বলছেন সেটা হচ্ছে ক্রিয়া, কেমন? আর দ্বিতীয় জন যখন তার বিরোধিতা করছেন, সেটা হচ্ছে প্রতিক্রিয়া। সুতরাং ব্যতিহার কর্তা কি হচ্ছে? ব্যতিহার কর্তা হচ্ছে যেখানে ক্রিয়া প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি, অর্থাৎ কর্তা, যিনি বাক্যের কর্তা, তার তার ক্ষেত্রে একজন কর্তা নয়, দুজন কর্তা একই কাজ করছেন, কিন্তু সহযোগী কর্তায় যেমন দুজনের মধ্যে একটা সহযোগিতা ছিল, কোঅপারেশন ছিল, এখানে কিন্তু সেটা হবে না। এখানে পারস্পরিক ক্রিয়া সম্পাদন হবে, একজন যে কাজটা করবে উল্টে পাল্টা আরেকজন একই কাজ করবে। যেমন আমরা যদি বলি রাজায় রাজায় যুদ্ধ হয়, বাংলা প্রবাদ আছে, রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণ যায়। তাহলে রাজায় রাজায় যুদ্ধ হয়, একজন রাজা যুদ্ধ করছে না, একজন রাজা যুদ্ধ করছেন না, তিনি আক্রমণ করলেন, আরেকজন রাজা প্রতি আক্রমণ করলেন, তখনই তো যুদ্ধ হবে। তার মানে এখানেও কিন্তু সেই ব্যতিহার কর্তা, কেমন?
অর্থাৎ একাধিক কর্তা একই কাজ করছে কিন্তু তাদের মধ্যে কোনো সহযোগিতা নেই, বরং একে অন্যের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে ব্যতিহার কর্তা আর সহযোগী কর্তার মধ্যে কিন্তু মিল আছে। দুটো ক্ষেত্রেই একাধিক কর্তা থাকে, হ্যাঁ থাকে। দুটো ক্ষেত্রেই একাধিক কর্তা একই কাজ করে, ঠিক। কিন্তু সহযোগী কর্তাতে দুজন কর্তা তারা একে অন্যকে সহযোগিতা করবে, আর ব্যতিহার কর্তাতে একে অন্যের বিরোধিতা করবে, তখন তাকে বলা হচ্ছে ব্যতিহার কর্তা। সো আই হোপ কর্তার যে শ্রেণী বিভাগটা সেটা তোমাদের কাছে পরিষ্কার হলো। সুতরাং একটা লাইন তুলে যদি আন্ডারলাইন করে তোমাকে বলে রেখাঙ্কিত পদটি কোন শ্রেণীর কর্তা, আশা করি সেটা নির্ণয় করতে তোমার কোনো অসুবিধা হবে না। এবার তাহলে চলে আসি আমরা আবার আমাদের মূল কারকে। দ্বিতীয় প্রশ্ন আমরা যদি করি, কাকে ভাত বেড়ে দিচ্ছেন? সুমিতাকে। তাহলে কার উদ্দেশ্যে ভাত বেড়ে দেওয়া হচ্ছে? সুমিতার উদ্দেশ্যে। কর্তা যার উদ্দেশ্যে কাজ করেন তাকে বলা হয় নিমিত্ত কারক। ঠিক আছে, নিমিত্ত মানে কি? জন্য। তো যার জন্য কাজ করছেন, মা কার জন্য ভাত বেড়ে দিচ্ছেন? সুমিতার জন্য। একটু পুরোনো দিনের ব্যাকরণ বইয়ে দেখবে সম্প্রদান কারক বলে একটি কারক রয়েছে, সেটি কিন্তু এখন বাংলা ব্যাকরণে নেই, ওটা বাদ দেওয়া হয়েছে। সঙ্গত কারণও আছে, যুক্তি আছে, আমি তাতে আর যাচ্ছি না, সেটা অনেকটা জটিল বিষয় হয়ে যাবে তোমাদের পরীক্ষার জন্য। বিষয়টা সহজ কিন্তু আমাদের এই পরীক্ষায় লাগবে না। আমরা সম্প্রদান কারক বলবো না, আমরা বলবো নিমিত্ত কারক। নিমিত্ত কারক চিনব কি করে? নিমিত্ত কারক চিনব হচ্ছে যে বাক্যের ক্রিয়াপদ, তাকে সেই কাজটা যিনি সম্পাদন করছেন তিনি কর্তা। কর্তা যার জন্য কাজটা করছেন, যে উদ্দেশ্যে করছেন, সেই উদ্দেশ্য বা যার জন্য করছেন সেটাই হচ্ছে নিমিত্ত কারক। তাহলে মা বেড়ে দিচ্ছেন, কাকে উদ্দেশ্য করে বেড়ে দিচ্ছেন? কার জন্য? সুমিতার জন্য। তাহলে এখানে সুমিতা হচ্ছে নিমিত্ত কারক। নেক্সট হচ্ছে কখন বেড়ে দিচ্ছেন? সকালে। কোথায় বেড়ে দিচ্ছেন? রান্নাঘরে। আচ্ছা, সকালে কি বোঝাচ্ছে? সকালে বোঝাচ্ছে হলো সময়, বা আমরা সময়কে কি বলি? কাল। রান্নাঘরে কি বোঝাচ্ছে? স্থান, জায়গা বোঝাচ্ছে। তাহলে সময় স্থান বোঝাচ্ছে। আর একটা বিষয় হয়, সেটা হচ্ছে বিষয়। বিষয়টা এই বাক্যের ক্ষেত্রে নেই। যদি কোনো সময় বোঝায়, যদি জায়গা বোঝায়, যদি বিষয় বোঝায়, তাহলে সেটা হয়ে যাবে অধিকরণ কারক। যদি সময় বোঝায় তাহলে সেটা হবে, হ্যাঁ, কালাধিকরণ। সময় বোঝালে কালাধিকরণ, জায়গা বোঝালে স্থানাধিকরণ, আর যদি বিষয় বোঝায় বিষয়াধিকরণ। তবে সামগ্রিক বিচারে এই সবকটাই হচ্ছে অধিকরণ কারক। যদি তোমাদের প্রশ্নটা মিসলেনিয়াস পরীক্ষাতে আসে, সেখানে তোমাদের লিখতে হবে, তাহলে লেখার ক্ষেত্রে কি করবে? লেখার ক্ষেত্রে কিন্তু আগে লিখবে অধিকরণ কারক, তারপরে কমা দিয়ে লিখবে স্থানাধিকরণ বা বিষয়াধিকরণ বা কালাধিকরণ, যেটা হচ্ছে। শুরুতেই কিন্তু বিষয়াধিকরণ কারক এরকম হয় না, আসলটা হচ্ছে অধিকরণ কারক, সেটাকে মেনশন করবে, করে তারপর বাকি অংশটা বলবে। আচ্ছা, তাহলে সময়, সময় বলতে তো শুধু সকাল নয়, সকাল, দুপুর, রাত্রি, বিকেল, সন্ধে, যে কোনো সময় হতে পারে। তাহলে সময় যেখানে বোঝাবে
সেটাকেই আমরা বলছি অধিকরণ কারক, এবং সেটা হচ্ছে কালাধিকরণ। আমরা বলছি স্থান। স্থান বলতে রান্নাঘর বাড়ির একটা জায়গা, সেটা যেমন জায়গা, স্থানাধিকরণ। আবার তার সাথে যদি কোনো জায়গার নাম হয়, কলকাতা, দিল্লি, বম্বে, সেটাও কিন্তু স্থানাধিকরণ। কেন? সেটাও তো স্থান। যদি বলি মাঠ, মাঠে খেলা হচ্ছে, তাহলে মাঠ একটা স্থান, মাঠ হচ্ছে অধিকরণ কারক, স্থানাধিকরণ। জায়গার নাম বা যে কোনো জায়গা বোঝালেই সেটা হবে স্থানাধিকরণ বা অধিকরণ। বিষয়াধিকরণটা কিরকম? যেগুলোকে আমরা টিপিক্যাল অর্থে বিষয় বলি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক, বাংলা, ইংরেজি, সাহিত্য, এগুলো হচ্ছে বিষয়াধিকরণ। ইভেন নৃত্যকলা, চিত্রশিল্প, এগুলোকেও বিষয়াধিকরণের অন্তর্ভুক্ত করা হয়। আচ্ছা, তার সাথে কোনো যদি বইয়ের নাম পাই, গ্রন্থ নাম, রামায়ণ, মহাভারত, যাই যাই হোক না কেন, সেটাও কিন্তু বিষয়াধিকরণেরই অন্তর্ভুক্ত। তাহলে আগে লিখবে অধিকরণ কারক, তারপর তার সঙ্গে ব্র্যাকেটে বা কমা দিয়ে লিখবে যে অধিকরণ কারকটা হচ্ছে সেটা। আর যদি তোমার এমসিকিউ আসে, সেখানে লেখার কোনো ব্যাপার নেই। সেখানে তোমাকে হয়তো বাক্যটা তুলে দিয়ে বললো এটি কোন ধরনের অধিকরণ কারক, দিয়ে চারটে অপশন দিল, তার মধ্যে যেটা ম্যাচ করবে, স্থানাধিকরণ নাকি কালাধিকরণ না বিষয়াধিকরণ, সেটাই তোমরা সেখানে করবে। তাহলে অধিকরণ কারক হলো। এইবার হচ্ছে কোথা থেকে বেড়ে দিচ্ছেন? হাঁড়ি থেকে। তার মানে ভাতটা হাঁড়িতে ছিল, সেখান থেকে বিচ্যুত হচ্ছে, অতএব এটা হচ্ছে অপাদান কারক। অপাদান কারক কখন হবে? কোনো কিছু থেকে বিচ্যুত হওয়া, সৃষ্টি হওয়া, উৎপন্ন হওয়া, কেমন, এইগুলো যখন হবে, একটা কোনো কিছু তৈরি হচ্ছে, কোনো কিছু সৃষ্টি হচ্ছে, দূরত্ব তৈরি হচ্ছে, তখন সেটা হচ্ছে অপাদান কারক। তাহলে হাঁড়ি থেকে ভাত বেড়ে দিচ্ছেন মানে ভাতটা হাঁড়িতে ছিল, একটা দূরত্ব তৈরি হচ্ছে, ডিস্টেন্স তৈরি হচ্ছে, অতএব হাঁড়ি থেকে হচ্ছে এখানে আমাদের অপাদান কারক। নেক্সট বলা হচ্ছে কি দিয়ে বেড়ে দিচ্ছেন? হাতা দিয়ে ভাত বেড়ে দিচ্ছেন। এই যে হাতা দিয়ে, তার মানে এখানে হাতাটা কি করছে? হাতা হচ্ছে কর্তার কাছে একটা ইনস্ট্রুমেন্ট, তাই না, একটা যন্ত্র হিসেবে কাজ করছে। তাহলে এটাকে তিনি যন্ত্র হিসেবে কাজ করছেন, অতএব এটা হয়ে যাবে করণ কারক। কর্তা যাকে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করেন, যেটা দিয়ে তিনি কাজ করেন, সেটাই হচ্ছে করণ কারক। তাহলে হাতা দিয়ে এখানে হয়ে যাচ্ছে করণ কারক। নেক্সট হচ্ছে কি বেড়ে দিচ্ছেন? ভাত বেড়ে দিচ্ছেন। কর্তা যে কাজটা করে সেটাই হচ্ছে কর্মকারক। তাহলে মা বেড়ে দিচ্ছেন, কি বেড়ে দিচ্ছেন? ভাত বেড়ে দিচ্ছেন, ভাত এখানে কর্মকারক। আবার দেখো কি করে চেঞ্জ হয়ে যেতে পারে। ধরো বাক্যটা এরকম হলো, আমি গাড়ি চালাই, তাহলে চালাই হচ্ছে ক্রিয়াপদ, আমি চালাই, তাহলে আমি কর্তা, আমি হচ্ছে কর্তৃকারক, কি চালাই? গাড়ি চালাই, তাহলে গাড়ি হচ্ছে কর্ম, ফাইন, তাহলে কর্মকারক গাড়ি, অসুবিধা নেই। কিন্তু যদি বাক্যটা এরকম হয়ে যায়, রাস্তায় গাড়ি চলে, এইখানে কিন্তু দেখো গাড়ি চলে, ওই বাক্যের কর্তা, এই কর্ম, সে কিন্তু আচরণ করছে কর্তার মতো, তখন কিন্তু গাড়ি হয়ে যাবে কর্তৃকারক। কেন? যে কাজটা করে সেই তো কর্তা। তাহলে গাড়ি চলে মানে গাড়ি নিজে চলতে পারে না, আমরা সেটা পরে দেখবো, বাচ্চ যখন করব তখন আমরা এই বিষয়টা দেখব। গাড়ি নিজে নিজে চলতে পারে না, কিন্তু আমরা যখন বলছি রাস্তায় গাড়ি চলে, এই বাক্যের প্রেজেন্টেশনটা এমন যাতে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা গাড়ি বোধহয় নিজেই চলতে পারে রাস্তায়। তা তো নয়, গাড়িকে তো কেউ না কেউ চালায়। কিন্তু কর্ম এখানে কর্তার মতো আচরণ করছে, তখন কিন্তু সে হয়ে যাবে কর্তৃকারক। তাহলে আমরা একটু সাম আপ করি বিষয়টা। বাক্যের ক্রিয়াপদকে আমরা কেন্দ্রে রাখছি, বাক্যে যিনি কাজ করেন, আমি একটু কালিটা চেঞ্জ করে নিই, তাহলে আমাদের সাম আপ করতে সুবিধা হবে। বাক্যে যিনি কাজ করেন তিনি হচ্ছেন কর্তৃকারক। কর্তা যে কাজটা করেন
সেটি হচ্ছে কর্মকারক। কর্তা যার জন্য কাজ করেন, নিমিত্ত কারক। কর্তা যে সময়ে কাজ করেন, সেটি অধিকরণ কারক। কর্তা যে জায়গায় কাজ করেন, সেটিও অধিকরণ কারক। কর্তা যে বিষয়ে কাজ করেন, সেটিও অধিকরণ কারক। কর্তা যে সময়ে কাজ করেন, সেটি কালাধিকরণ। কর্তা যে জায়গায় কাজ করেন, সেটি স্থানাধিকরণ। কর্তা যে বিষয়ে কাজ করেন, সেটি বিষয়াধিকরণ। কর্তা যে কাজটা করছেন, সেই কাজের ফলে কোনো কিছু থেকে বিচ্যুত হওয়া বোঝালে, সৃষ্টি হওয়া বোঝালে, উৎপন্ন হওয়া বোঝালে অপাদান কারক। কর্তা যার সাহায্যে কাজ করেন, যাকে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করেন, সেটি হলো করণ কারক। কিন্তু এখানেই আমাদের কারকটা শেষ হচ্ছে না। এই যে কারকে আমরা বললাম কর্মকারক, এই কর্মের ভিত্তিতে ক্রিয়াপদের ভাগ আছে এবং তার ভিত্তিতে কর্মেরও কিছু ভাগ আছে, সেখান থেকেও আমাদের এমসিকিউ প্রশ্ন হয়। প্লাস আমরা যে প্রথমেই বলেছিলাম বিভক্তির প্রসঙ্গ, যে শব্দ প্লাস বিভক্তি ইজ ইকুয়াল টু পদ। বিভক্তিকে কিন্তু রিপ্লেস করতে পারে একমাত্র যে বিষয়টা, সেটা হলো অনুসর্গ। আমাদের এইটাও দেখতে হবে অনুসর্গ বিষয়টা কি। আর একটা হচ্ছে কারক, তো আমরা বললাম কি বাক্যের ক্রিয়াপদের সাথে সম্পর্ক, কিন্তু বাক্যে যে কটা পদ বসেছে সবার সাথে যে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকবে, নট নেসেসারি। তাহলে সেক্ষেত্রে বাক্যের ক্রিয়াপদের সাথে যদি সম্পর্ক না থাকে, সেই পদগুলোকে বলা হচ্ছে অকারক পদ। অকারক পদ দু রকম, একটা হচ্ছে সম্বন্ধ পদ, আর একটা হচ্ছে সম্বোধন পদ। এই যে যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে পরের ক্লাসে ডিসকাস করব। মানে কারকের উপর ভিত্তি করে আমাদের কিন্তু আরেকটা ক্লাস থাকবে। আজকে বেসিক জায়গাটা কমপ্লিট করেছি, পরের ক্লাসে আমি কারকের এই বাকি অংশটা একদম কমপ্লিট করে দেব। তাহলে আশা করি আজকে যেটুকু আমরা করলাম সেই জায়গাটা তোমরা বুঝতে পারলে। বিষয়টা মুখস্থ করো না, বিষয়টা বুঝে নাও। আহ তো নেক্সট ক্লাসে আমরা বাকি অংশটা তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে পরের ক্লাসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।